আচ্ছা, এখন আমরা তাহলে এইচটিএমএল লেআউট নিয়ে আসলে পড়াশোনা করব। এইচটিএমএল লেআউট এলিমেন্টস এন্ড টেকনিক, এটা একটা পদ্ধতি বা এই লেআউটের কি কি এলিমেন্ট ব্যবহার করে সেটা নিয়ে দেখব। Websites often display content in multiple column like magazine or newspaper. নিউজপেপারে এই যে এটাই হলো একটা ওয়েবসাইট, তাই না? এখানে এক কলাম, এই যে এখান থেকে এটুকু এক কলাম, তাই না? তারপরে এই মাঝখানের কন্টেন্ট এটুকু এক কলাম, আবার এটা এক কলাম। উম, তো সেটাই বলতেছে ওয়েবসাইট আসলে এইভাবে শো করে। আর নিউজ পেপারে গেলে অনেক কলাম থাকে, যেরকম আমাদের এখানে সবচেয়ে পপুলার হলো প্রথম আলো নিউজ পেপার, এটা খুবই পপুলার এই এই পত্রিকাটা। তো এখানে বললে বলবে যে আমি বাংলা কন্টেন্টই চাই। হ্যাঁ, তো এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, হ্যাঁ এটা একটা কলাম, এরকম বহু কলাম থাকে। ঠিক আছে, তো সেটাই বলতেছে, এবং ওইটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এই এক্সাম্পলটাই কপি করব। আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো এগুলো বোঝো। আমি এখানে বসাই দিলাম কপি করে নিয়ে এসে, এবং এখানে যাব আমাদের এই যে, এবং এটা কত সেকেন্ড পর পর, 30 সেকেন্ড পর পর লোড হচ্ছে নাকি 2 সেকেন্ড পর পর লোড হচ্ছিল। যাই হোক, এখন এখানে এটা সম্পর্কে কি বলছে, যে এটা তো দেখলাম, এখানে কি কি লেআউট আছে। এটা হলো হেডার, এই পাশে হলো মেনু, আর এটা হলো বডি, আর এটা হলো ফুটার। এইচটিএমএল লেআউট এলিমেন্টে প্রথমে বলতেছে এটা হেডার, তারপরে ন্যাভ, তারপরে এগুলো সেকশন, এগুলো সেকশন, তারপরে আর্টিকেল, তারপরে ডান পাশে সাইড বার। এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা লেআউট নির্ধারণ করব কিভাবে। এইচটিএমএল লেআউট এলিমেন্টের মধ্যে এইচটিএমএল হ্যাজ সেভারেল সিমেন্টিক এলিমেন্টস দ্যাট ডিফাইন দ্য ডিফারেন্ট পার্ট অফ এ ওয়েব পেজ। মানে যেখানে যেটা, মানে যেই জিনিসটা যেরকম সেই জিনিসটাকে সেই নামে কল করা হয় আর কি, সেগুলোকে এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্ট বলে। আগে এই হেডার ট্যাগ ছিল না, মানে স্টেপল এর আগে হেডার ট্যাগ ছিল না, ন্যাব ট্যাগ এইগুলো আর কি, এই সিমেন্টিক এলিমেন্ট গুলো পরে আসছে আর কি। তো আগে সব ডিপ ট্যাগ দিয়ে সব জায়গায় করতে হতো, এটাও ডিপ ইউজ করা লাগতো, এটাও ডিপ ইউজ করতো, এটাও ডিপ, মানে ডিপ ইউজ সবগুলোকে ডিপ ইউজ করা হতো। কিন্তু এখন হলো হেডের জন্য হেডার ট্যাগ, ন্যাবের জন্য মানে মেনুর জন্য ন্যাব ট্যাগ। ন্যাব মানে হলো নেভিগেশন, নেভিগেশন মানে হলো যেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বা নেভিগেশন করা মানে যে বিভিন্ন জায়গায় আর কি ইন্ডিকেটর আর কি নির্দেশ করে, এখানে ক্লিক দিলে এটা। আর ন্যাব বা নেভিগেশনের বাংলা কি আমি একটু দেখি তো। রেকর্ডিং করছো এই ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ওকে। চালু করলাম, যে এই যে এগুলো হচ্ছে তো এন এ নেভিগেশন, এন এ ভি, নেভিগেশন, নেভিগেশনের বাংলা আমরা একটু দেখবো। নেভিগেশনের সিনোনিম দেখি। আহ, এইখানে হয়তো বোঝা যাচ্ছে না। শোন, বাংলা মিনিং, হ্যাঁ নেভিগেশনই দেখাচ্ছে। নেভিগেশনের এই যে পথ, নব্য পথ আসলে রাস্তা এরকম টাইপের কিছু বোঝায়। তারপরে সেকশন, সেকশন যাদের কোনো একটা পার্ট, সেকশন বলতে কোনো একটা অংশ। হুম, যে এটা যেরকম এই এক্সাম্পল দেখাচ্ছে, এটা একটা এই পেজের সেকশন। হ্যাঁ, তারপরে এই যে এখানে এটুকু দেখাচ্ছে, এই যে এটুকু এটা একটা সেকশন, আর এখানে একটা দেখাচ্ছে এটা একটা সেকশন। আর আর্টিকেল মানে কোনো একটা ব্লগ বা নিউজ, নিউজ, আমরা কোনো একটি নিউজকে কি, কোনো একটা গল্পকে কি আর্টিকেল বলি না, সেই আর্টিকেল। আর ফুটার মানে ফুট মানে পা, তাই ফুটার মানে নিচের অংশ। আর অ্যাসাইড মানে সাইড, এই যেরকম এটা হলো অ্যাসাইড বার। হ্যাঁ, আবার এই পাশে যে অ্যাড দেখাচ্ছে এগুলো হলো অ্যাসাইড বা সাইড বার।
দা এইচটিএমএল। এখন এখানে এইগুলোই কিন্তু বলা আছে যে যে হেডার ডিফাইন, হেডার ডকুমেন্ট, হেডার সেকশন, তারপর ডিফাইন এ সেট অফ নেভিগেশন লিঙ্ক, হ্যাঁ, তার সেকশন ডিফাইন এ সেকশন ইন এ ডকুমেন্ট, এই জিনিসগুলো আমি বলে ফেলছি অলরেডি। সামারি ডিফাইন এ হেডিং ফর দা ডিটেলস এলিমেন্ট। এই ডিটেলস এর এলিমেন্টের আসলে সামারি দ্বারা ওই ডিটেলস এর সামারি, ডিটেলস মানে বড় একটা গল্প, তার সামারি ছোট্ট একটা জিনিস, মানে ছোট করে সেটাকে দেখানোর জন্য এটা। আমরা আরো পড়বো এইচটিএমএল এর সিমেন্টিক চ্যাপ্টারে, যা এই যে এখানে যায় এইগুলো সম্পর্কে আরো পড়বো। তারপর এইচটিএমএল লেআউট টেকনিক, লেআউট টেকনিক। এই এইচটিএমএল এর লেআউট কে বিভিন্ন ভাবে ফ্লেক্সিবল করার জন্য অনেকগুলো কি আছে, সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে। তারপরে সিএসএস এর ফ্লোট প্রপার্টি আছে, যদিও ফ্লোট প্রপার্টি এখন খুব কম ইউজ হয়। এখন সিএসএস এর ফ্লেক্স বক্স আর গ্রিড, ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে গ্রিড, সেইগুলো ব্যবহার হয় বেশি। ইভেন শুধু ফ্লেক্স বক্সই বেশি ইউজ হবে। সিএসএস এর ফ্রেমওয়ার্কস গুলোর মধ্যে আছে কি W3 সিএসএস এবং বুটস্ট্র্যাপ। যে ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর লেআউট ফাস্ট, যদি তুমি তোমার ওয়েবসাইটের লেআউট কি ফাস্ট ইউজ করতে চাও, মানে দ্রুত তৈরি করতে চাও, তাহলে ইউ ক্যান ইউজ সিএসএস ফ্রেমওয়ার্ক লাইক W3 সিএসএস আছে যেখানে, W3 সিএসএস এখানে আছে, যে W3 স্কুলের এরা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, সেটাতে তুমি দ্রুতই আর কি লেআউট তৈরি করতে হবে। আর একটা আছে বুটস্ট্র্যাপ, যেটা খুবই পপুলার, সেটাও আমরা দেখবো। এর চেয়ে আরো ভালো পপুলার বা আরো ভালো, মানে খুব সুন্দরভাবে অনেকে শিখে, সেটা হচ্ছে যে টেলউইন সিএসএস, সেগুলো আমরা দেখবো। এভরি হার্ড অ্যাবাউট W3 স্পেস আই হ্যাভ ক্রিয়েট। আচ্ছা যাই হোক, এটা এদের একটা অ্যাড। সিএসএস ফ্লোট লেআউট, ফ্লোট ইউজ করে, যে এটা কিভাবে আমরা এটা নিছি, আগেই নিছি এখানে। এই যে এখানে এই যে ফুটার স্টাইল সেকশন, এই যে ফ্লোট ইউজ করলে পারে এইগুলোকে, যে সেকশন আফটার ক্লিয়ার বোথ, এগুলো ব্যবহার করতে হয়। আর যদি এই যে ফ্লোট আর্টিকেলের ফ্লোট লেফট করা আছে, যার কারণে এগুলো আবার ব্যবহার করতে হয়েছে। আর ডিসপ্লে ফ্লেক্স করলে এই জিনিসগুলো ব্যবহার করার প্রয়োজন হবে না। এই যে ফ্লোট প্রপার্টি ইউজ করে আমরা হলো এই স্টাইলটা তৈরি করছি, এই যে, হ্যাঁ, এই দুটাকে, এটাকে ফ্লোট লেফট করা হয়েছে। এটা হলো এই যে নেভিগেশনের এইটাকে আমরা আগে কি দেখি, এখানে মার্কআপটা দেখি, এই যে নেভিগেশন সেকশন, তাই না? আর এটা হলো সিটি সেটা হেড। ও, নেভিগেশনের মধ্যে এটা ন্যাব, আর এই যে আর্টিকেল, তাই না? এখানে ন্যাব আর আর্টিকেল। তো ন্যাবকে এখানে কি করা আছে, উম এখানে কোনটা, এই যে আর্টিকেল কে ফ্লোট লেফট করা হয়েছে, এই যে ন্যাব ইউএলএলআই, আবার এই যে ন্যাবকে ফ্লোট লেফট করা হয়েছে, ঠিক আছে, এবং ন্যাবের উইথ 30%। এবং এগুলোকে আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি ইন্সপেক্ট করলে, হ্যাঁ, যে আহ, যদি এই যে ন্যাব আর এই যে আর্টিকেল, তাই না, এই যে ন্যাব, ন্যাবকে যে ফ্লোট লেফট না করলে কেমন দেখায়, যেরকম দেখাবে, তাই না? আবার আর্টিকেল, আর্টিকেলকে ফ্লোট, ন্যাবকে ন্যাবকে ফ্লোট লেফট করা আছে, কিন্তু আর্টিকেলকে যদি আবার এই যে এটাকে যদি ফ্লোট লেফট না করি, তাহলে পরে যেরকম দেখাবে, ঠিক আছে। এটা কি হয়েছে, এটার নিচে চলে গেছে, এই এই ন্যাবের নিচে চলে গেছে আর্টিকেল, দেখতে পাচ্ছি এই যে বাম থেকে ডান পাশে এই পর্যন্ত। আর এটাকে যদি ফ্লোট লেফট করা আছে, কিন্তু এটাকে ফ্লোট লেফট না করার কারণে একটা আর একটার উপরে ঢুকে গেছে। তো এই অনেক ভেজাল হয় ফ্লোটের, তো সেই লেআউটটা দেখাচ্ছে। এবার এটাকেই করা হয়েছে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে। আমরা এটাকেও কপি করে নিব, আহ, এটাকেও কপি করে নিব এবং এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে ব্যবহার করব। আচ্ছা, আমি এর এখানে একটা নতুন ফাইল নেই, যে ফ্লেক্স ডট এইচটিএমএল, এখানে এটাকে ফ্লেক্স ইউজ করে করা হয়েছে। আচ্ছা, আমি এখানে এটাকে কপি করলাম
পেস্ট করে এখানে দেবো কি flex.html, কারণ আমার পাথ তো একই, ঠিক আছে না? আর ফ্লেক্সের এখানে দেখো কি এর একটা র্যাপার সেকশন থাকে, যে এই সেকশনকে ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে। যদি ফ্লেক্স বাদ দেই, এটা ফ্লেক্স বাদ দেই, এখন এইটা কাজ করতেছে। আচ্ছা, এগুলো হলো প্রিফিক্স, এগুলো নিয়ে কেউ মাথা কামাবে না, এগুলো হলো প্রিফিক্স। এটাকেও তুলে দিলে এই যে এরকম, ঠিক আছে? এটা হলো ফ্লেক্স ইউজ করে এরকম করা হয়েছে। তা ওই টেকনিক ব্যবহার করা হয়েছে। সেই একটু ফ্লেক্সবক্স সম্পর্কে পড়ি, যে ইউজ অফ ফ্লেক্সবক্স ensure that element behave particular predictable কি predictable predictable, সরি উচ্চারণই হয় না, তাই না? Predictably, when the page layout must accommodate different screen size and different display devices. মানে ফ্লেক্স বক্সের সাহায্যে আগেই নির্ধারণ করা যায় যে এটা বিভিন্ন স্ক্রিনে কেমন ভাবে দেখাবে। তোমরা মানে এই সিএসএস ফ্লেক্স বক্স প্রপার্টি, মানে যখন এটা শিখবো এই সিএসএস এ, তখন এটা সম্পর্কে আরো বেশি জানবো, সেটাই বলতেছে। সিএসএস গ্রিড লেআউট, এবার গ্রিড নিয়ে আসলে এখানে বেশি কিছু দেখায়নি, ঠিক আছে? গ্রিড নিয়ে দেখায়নি, কারণ গ্রিড সম্পর্কে আমরা এই জায়গায় যা, এই চ্যাপ্টার গুলোতে যা অনেক কিছু শিখবো, এটুকুই দেওয়া আছে। আচ্ছা, এর সাথে আমরা রেসপন্সিভ লেআউটটা আর একটু বুঝে যাই। ফ্লেক্সবক্সের ওটা বুঝলাম, রেসপন্সিভ HTML রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কেমন সেটা একটু বলি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ওয়েব পেজেস অ্যান্ড দ্যাট লুকস গুড অন অল ডিভাইস। মানে আসলে এটার ডিজাইনটা এমন একটা জিনিস যেটা সকল ডিভাইসে আমার ওয়েবসাইটটা যেন ভালো দেখায়। যেরকম W3 স্কুল, এটা হলো কি, যখন আমি ছোট করব তখন কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, আবার একটু বড় করতেছি, এটা সব ডিভাইসেই কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এটা হলো রেসপন্সিভ। এটা এরকম আছে, কিন্তু বড় হলে যে এইটা দেখাচ্ছে, হ্যাঁ, আর যখন আবার একটু ছোট হয়ে যাবে তখন কিন্তু আবার ওটা দেখাবে না। এই যে এই এই যে এই যে, ঠিক আছে না? সেটাই রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এ রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ফর ডিফারেন্ট স্ক্রিন সাইজ অ্যান্ড ভিউপোর্ট, যে কোনো স্ক্রিন সাইজে এবং তার ভিউপোর্টে সুন্দরভাবে দেখায়। তো আমরা সেটা একটু এখানে এক্সপেরিমেন্ট করে দেখি। এই যে এটা একটা ডিজাইন এবং এটা রেসপন্সিভ, এক এক ডিজাইনে এক এক রকম দেখাবে। আমরা সেটাকে নিলাম, এখানে একটা ফাইল নেব, res.html, মানে রেসপন্সিভ বোঝালাম আর কি, পেস্ট করে দিলাম। এখানে কি করব, এটাকে নিব। আচ্ছা, এখানে শুধু আমি যে এখানে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, ফাইল পাথ আর es.html, ঠিক আছে। এখন এখানে যে ইমেজ গুলো পাচ্ছে না, কেন পাচ্ছে না? এর কারণ, কারণ কি, যে এখানে যে ইমেজ, কোথায় রেসপন্সিভের, এই যে রেসপন্সিভ কি এটা না, এটা, এই যে এই ইমেজটা, এই ইমেজের লিংক পাচ্ছে না। তাহলে আমরা এই যে ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে শুধু সেভ না করে এই ইমেজের লিংক যেখানে আছে সেখানে আমরা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যে ইমেজের এসআরসি করে যেটা দেওয়া আছে এটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে ইমেজ পেয়ে যাবে, তাই না? এবং এটা হলো রেসপন্সিভ। আমি যদি এরকম ডিভাইসে ছোট করি তাহলে পরে সেটার বিষয়টা উপলব্ধি করতে পারবে। এই যে নিচে চলে আসছে, আসছে না? এই যে প্রথমে সাইডে ছিল, তারপরে নিচে চলে আসছে, এই যে এই, যেটা সকল ডিভাইসে খুব সুন্দর দেখাবে। এটাই হলো রেসপন্সিভের বিষয়। সেটিংস দ্য ভিউপোর্ট, এই মেটাটা অবশ্যই থাকা উচিত, ঠিক আছে, অবশ্যই থাকা উচিত। যদি না থাকে তাহলে যে কেমন দেখাবে এটা আমরা আগেই আলোচনা করে ফেলছি। তারপরে কি আছে, রেসপন্সিভ ইমেজেস, এই যে ইমেজের রেসপন্সিভ,
আচ্ছা, ইমেজের রেসপন্সিভটা কি, যে এটা হলো ইমেজের উইথ, সাধারণত ইমেজ যতখানি উইথ ততখানি ম্যাক্স উইথ 100% থাকে, যে ইমেজের উইথ যতটুকু ইমেজটা ততটুকুই দেখায়। এখন এখানে এই যে এটা একটা ইমেজ, তাই না? এই ইমেজের উইথ যতটুকু, এইখানে যতটুকু ইমেজের উইথ ততটুকুই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা এখানে খেয়াল করতে পারি যে এই যে ইমেজের উইথ 100%, হুম, উইথ 100% যদি না দেওয়া হয় তাহলে ইমেজের উইথ যতটুকু ততটুকু দেখাচ্ছে। এবার এটা কিন্তু আর রেসপন্সিভের বিষয় থাকবে না। যখনই আমি এটাকে ছোট করব তখন এই ইমেজের কারণে আমার এদিক দিয়ে স্ক্রোল বার চলে আসতে পারে, এই যে নিচ দিয়ে, হ্যাঁ, এই যে এই নিচ দিয়ে স্ক্রোল বার চলে আসতে পারে এই ইমেজের কারণে। এই যে ইমেজকে হয়তো পুরোপুরি দেখা যাচ্ছে না, এই যে ইমেজকে এখন কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না, এই যে এই যে ঢুকে যাচ্ছে ইমেজ, হ্যাঁ। আর যখন আমি 100% দিব তখন এই যে যতটুকু এখন একেবারে ছোট হয়ে যাবে, এখন পুরো ইমেজটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হলো 100% মানে ইমেজের রেসপন্সিভের বিষয়। তারপরে কি, ইউজিং দ্য ম্যাক্স উইথ প্রপার্টি। ম্যাক্স উইথ 100% মানে হলো ইমেজের উইথ যতটুকু, এটা হলো ম্যাক্স উইথ 100%, আর এটা হলো উইথ 100%। উইথ 100% মানে ডিভাইসের উইথ যত বড় ইমেজের উইথও তত বড় হবে। আমি এখানে এই ইমেজকে যতই জুম করি এটা পুরোপুরি এখান থেকে এই পর্যন্তই দেখাচ্ছে, আর এগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে, এগুলো ছোট ছোট হয়ে গেছে, কিন্তু ইমেজের উইথ 100%, 100%। আর এই ইমেজের উইথ বলা হচ্ছে যে ম্যাক্স উইথ 100%, মানে ইমেজের উইথ যতটুকু ততটুকু, সেটাই বোঝায় আর কি ম্যাক্স উইথ 100%। রেসপন্সিভ ওয়েব পেজ ফুল এক্সাম্পল, এটা হলো এটা আর একটা সুন্দর একটা দেওয়া আছে, এই যে এইটা খুব সুন্দর একটা এক্সাম্পল। এই যে এই আর কি একই, খুব বেশি চেঞ্জ নাই। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ফ্রেমওয়ার্ক আছে W3 স্কুল, W3 স্কুলের সিএসএস, আবার হলো আছে বুটস্ট্র্যাপের, এই যে বুটস্ট্র্যাপের এটা ইউজ করা আছে। ঠিক আছে, সেই বিষয়গুলো যে এই ফ্রেমওয়ার্ক গুলো আমরা পরে দেখব। এখন বলো, রেসপন্সিভ ডিজাইন লেআউট নিয়ে কারো কোনো কমেন্ট আছে কিনা? না। আচ্ছা, তরিত কারো কমেন্ট আছে? না, আচ্ছা, তাহলে কালকে এখন তো কাজ নেই। থাকবে এই যে প্রত্যেকটা, এখানে যে প্রত্যেকটা লেআউট মানে একটু বেশি কাজ থাকবে। প্রত্যেকটা লেআউট, এখান থেকে প্রতিটা লেআউট সবাই সবার কি করবে, প্রতিটা লেআউট সবাই সবার এডিটরে, মানে প্রত্যেকটা লেআউটের জন্য আলাদা আলাদা ভাবে ফাইল তৈরি করে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে এরকম যেরকম এখানে দেখাচ্ছে ঠিক সেরকম কপি পেস্ট করেই দেখাবে, কিন্তু বুঝে বুঝে। ঠিক আছে, কপি পেস্ট করে এরকম ডিজাইন নিয়ে আসবে প্রত্যেকটা। আমি এই বিষয়ে শুধু কোশ্চেন করব যে এখানে কোথায়। একটা পেজের মধ্যে যদি সবগুলো নিয়ে আসি তাহলে প্রবলেম। হ্যাঁ, সবগুলো নিয়ে আসলে পরে হবে না, কারণ একটার মধ্যে সবগুলো নিয়ে আসলে, কারণ সবগুলোতেই আবার হেডার ফুটার এই সেই সবগুলোতেই তো হলে পারে কেমন দেখে না। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল, আমি যেরকম এখানে কয়টা করলাম, এই যে 3টে করছি, আর না তোমাদের না হয় 5টা হবে, 7টা হবে, হ্যাঁ। তো এরকম ভাবে করবে, এবং আমি কোশ্চিন ধরবো যে এখানে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, হ্যাঁ, নাথিং সিরিয়াস, বলতে পারলেই হবে।